আজকে ভারতের সেভেন সিস্টার ব্যাপারে একটা ভিডিও দেখব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে সতর্ক করলো ব্রিটিশ সংস্থা, কি ঘটতে চলেছে। তো এই সেভেন সিস্টারকে নিয়ে কিন্তু ইদানিং বাংলাদেশে বেশ চর্চা হচ্ছে যে এই সেভেন সিস্টার নাকি রিস্কে আছে। আর চীনের সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক, ওই সম্পর্কটার উপর বেস করে এইটুকু নাকি বলা যাচ্ছে যে সেভেন সিস্টার ভারত থেকে খুব সহজে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক ধরনের ভূ রাজনীতিকের চাল চালানো হচ্ছে এই সেভেন সিস্টার নিয়ে। তো আজকের ভিডিওতে অনেক কিছু পাবো আশা করতেছি, এইটার ব্যাপারে অনেক ডিটেলস এখানে থাকবে। তার কথা নয়, চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি সেভেন সিস্টার্স নিয়ে আসলে কি হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। ভারতের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় হুমকির নাম সেভেন সিস্টার্স, অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য নিয়ে উৎকণ্ঠা বহু আগে। একদিকে মিয়ানমার, অন্যদিকে চীন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। দিল্লি থেকে যেতে শুধুমাত্র বাংলাদেশ একদম প্রায় মাঝখানে করিডোর, তার উপর চলছে কূটনৈতিক কৌশল। কেউ চাইছে আলাদা হোক এই 7টি রাজ্য, আবার কেউ বা চাইছে যে কোনো মূল্যে অখণ্ড ভারত। ফলে আন্তর্জাতিক পরাশক্তির দেশগুলো যেমন বাণিজ্যিক স্বার্থে ভারত বিদ্বেষী মনোভাব ছড়াতে সহযোগিতা করছে, আবার ভারতও চাইছে নিজেদের সামগ্রিক নিরাপত্তা। ফলে কয়েক বছর পরপরই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ভয়ঙ্কর খবর, প্রতিবেশী নানা দেশ, মানে ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ প্রতিবেশী কেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে যেন বারবার হোঁচট খেতে হচ্ছে ভারতকে। আর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে সে বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ সংস্থা IISS। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপটের নানা সমীকরণ নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রতিবেশী দেশ হিসেবে দুনিয়ার সবচেয়ে বেশি সীমান্ত ভাগাভাগি করা দুই দেশের মধ্যে অন্যতম ভারত এবং বাংলাদেশ। প্রায় 4100 কিলোমিটারের মতো সীমান্ত ভাগাভাগির ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অসংখ্য কূটনৈতিক চুক্তি, প্রতিবেশী দেশ হিসেবে সবচেয়ে বড় সীমান্ত ভাগাভাগি করে এই দুই দেশ। আজকে জানলাম বিষয় একই বলয় অবস্থান দুই দেশের, তবে আয়তনে ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। তিন দিকে ভারতের সীমানা, একদিকে বিস্তৃত বঙ্গোপসাগর। গেল কয়েক বছর আগেও ছিটমহল ও সমুদ্র সীমা নিয়ে কূটনৈতিক বিরোধ ছিল দুই দেশের। বিদায় শেখ হাসিনা সরকারের আমলে এই দুইটি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হলেও বড় ধরনের স্বস্তি নেমে আসে দুই দেশের ছিটমহলের বসবাস করা সাধারণ মানুষের জীবনে। ফলে এমন কূটনৈতিক পদক্ষেপ আরো অন্যান্য বিষয়ে কেন সমঝোতা করা গেল না, সেসব নিয়ে প্রশ্ন থেকেই গেছে। বিশেষ করে দুই দেশই যখন কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভর করে, তখন এই অঞ্চলের খাদ্য সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ ও যথাযথ রাখতে নদীর পানি সমভাবে ভাগাভাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই দেখা হতো বাংলাদেশের পক্ষ থেকে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের বিপরীতে দাঁড়িয়ে যখন বাংলাদেশকে পানি দিতে অস্বীকার করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন থেকেই ঝুলে আছে এই সমস্যাটি। তার উপর দুই দেশে প্রবাহিত হওয়া নদীর উপর জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামে নির্মাণ করা হয়েছে কৃত্রিম বাঁধ, যার দরুন চর জমেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো নদীতে। গেল প্রায় 30 বছরেও এসব সমস্যার প্রকৃত সমাধান মেলেনি, যার কারণে আজকে দিনে ভারত থেকে নেমে আসা পানিকে দেখা হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়ার মতো। জনমানুষের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার যে প্রয়াস, তা দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে। আর এসব কারণে যে শুধু বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে তা নয়, বরং পরিমাণে কম হলেও ক্ষতি হচ্ছে ভারতের কয়েকটি রাজ্যেরও। ফলে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ভেতর দিয়ে ফুটে উঠেছে ভারত বিরোধী মনোভাব। সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এসব চর্চা। কেউ কেউ আবার সেভেন সিস্টার্স দখল করার হুমকিও দিচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের কিছু প্রপাগান্ডা যে বিবর্জিত, তা অনুধাবন ফলে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ থাকা বিষয় নিয়ে কথা বলেছেন অনেকে। কেউ বা বুঝে, আবার কেউ বা না বুঝেই শেয়ার দিচ্ছেন এসব কন্টেন্ট। শুধুমাত্র বাংলাদেশ থেকে ভারত ভাগ করার কথা উঠছে না, একই সাথে সেসব ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। তারই ধারাবাহিকতা এবার সেভেন সিস্টার্স নিয়ে ভারতে সতর্ক করলো আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। কেবল বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, ভারতকে জঙ্গিবাদী অপতৎপরতা মোকাবেলার প্রস্তুতি রাখার সতর্ক সুন্দর জায়গাগুলো একটা থেকে গবেষণা প্রতিষ্ঠানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এর মধ্যে তার যদি হাতছাড়া হয়ে যায় ভারতের দুর্নীতি সহ কয়েক বেশি মামলা। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি উঠলেও কষ্ট হাসিনাকে আগলে রাখার কৌশল মানে তার পরীক্ষিত দেখানোর মতো না। নেতৃত্বাধীন সরকার বন্ধুত্ব রক্ষা, বিশেষ করে ভারতীয়দের মধ্যে এই কষ্টটা প্রচুর পরিমাণে দোটানায় ভারত। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের শক্ত অবস্থান এই পরিস্থিতি আরো দীর্ঘায়িত হবার পূর্বাভাস দিচ্ছে বলে উল্লেখ করছে এই গবেষণা সংস্থাটি। পরিস্থিতিতে কোন পথে সমাধানের দেখা পেতে পারে নয়াদিল্লি? বাংলাদেশেরই বা গুরুত্ব দিতে হবে কোন কোন পদক্ষেপে? এসব প্রশ্নের উত্তর খুঁজে কিছু প্রস্তাবনা বের করেছে নেতৃস্থানীয় গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর সিনিয়র ফেলো রাহুল রায় চৌধুরী আর রিসার্চ ফেলো বিরাজ সোলাঙ্কি। মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসছে
আসছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থাটি। বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য অগ্রাধিকার ভিত্তিক কিছু কর্মপরিকল্পনা বা পদক্ষেপের পরামর্শ দিয়েছেন IISS। বলা হয়েছে, জাতীয় নির্বাচন আয়োজনকে মূল লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং মনোনিবেশ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাহীন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলকে স্থিতিশীল রাখতে কাজে লাগাতে হবে সেনাবাহিনীকে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে। সে সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিকে পুঁজি করে বিএনপিকে নির্বাচন কেন্দ্রিক সুবিধা তুলে নেওয়ার চেষ্টা জারি রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজন অর্থবহ সংস্কার, বিচার বিভাগ, আমলাতন্ত্র ও রাজনীতির। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি, যেখানে বলা হয়েছে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ আর বেসরকারি খাতের স্থবিরতা কাটাতে নজর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকেও। এক্ষেত্রে 2023 সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ গ্রহণে বাধ্য হওয়ার বিষয়টি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে IISS। জনমতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে চরম অজনপ্রিয় নেতায় পরিণত হওয়া শেখ হাসিনার পক্ষ নেওয়ায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত। বিশেষ করে বিদ্বেষমূলক এই দূরত্বে ইসলামী চরমপন্থী এবং জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে 7 সিস্টার হিসেবে পরিচিত আসাম, মণিপুর, অরুণাচল সহ 7 রাজ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধির উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। আগে থেকে পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে জটিলতায় পড়েছে ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের লাগোয়া সীমান্তেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। তাই ঝুঁকি এড়াতে বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব কমাতে ভারতকে কৌশলী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ। তবে ভারত যতদিন নিজেদের প্রতিবেশী কেন্দ্রিক পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক আইন মেনে না চলবে, ততদিন সীমান্ত কেন্দ্রিক এসব বিরোধ লেগে থাকবে বাংলাদেশের সঙ্গে। কেবল বাংলাদেশই নয়, প্রতিবেশী অন্যান্য দেশগুলোতেও পড়বে তার প্রভাব। আর এই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে সুযোগ নিতে চাইবে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ চীন। ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী মিয়ানমারে চলছে বড় ধরনের গৃহযুদ্ধ। গেল কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত চীন রাশিয়া নিয়ন্ত্রিত জান্তা সরকারই আছে ক্ষমতায়। ফলে 7 সিস্টার্স নিয়ে যতটা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে ভারত, একইভাবে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করতে পারলে বড় ধরনের সুবিধা পাবে। তবে সত্যিকার অর্থে ভারত ভেঙে গেলে বাংলাদেশের যে অনেক বড় উপকার হবে ব্যাপারটি এমনও নয়, কারণ ভারত নিজেদের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অবস্থান থেকেই লড়াই চালাবে। আর সে সুযোগে বাংলাদেশ হয়ে উঠবে নতুন এক যুদ্ধক্ষেত্র, কারণ বঙ্গোপসাগরের তীরবর্তী ছোট্ট বাংলাদেশই এখন সবচেয়ে ভালো জায়গা যেখান থেকে যুদ্ধ পরিচালনা করলে একই সাথে মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স এবং ভারতের মূল ভূখণ্ডেও আঘাত করার সুযোগ পাবে দূরবর্তী কোনো পরাশক্তি। পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে মিয়ানমারের কয়েকটি রাজ্য এবং ভারতের 7 সিস্টার্স এর মণিপুর, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা সহ সকল রাজ্য হয়ে উঠবে বড় এক যুদ্ধক্ষেত্র। সে যুদ্ধে যে বা যারাই জিতুক না কেন, সবচেয়ে বড় ধ্বংসলীলার মুখে পড়তে হবে এই অঞ্চলের সকল মানুষকে। কাজেই বর্তমানে ভারতকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়, তেমনি অন্যায়ভাবে ভারত যেসব নীতি চাপানোর চেষ্টা চালাচ্ছে সেসবকে অন্তত সতর্কতা এবং দক্ষতার সাথে সামাল দেয় এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। কারণ ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে শত্রু হিসেবে দেখতে শুরু করে, বাংলাদেশের সে সামর্থ্য নেই যে ভারতকে পাল্টা জবাব দেবে। কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সহ দায়িত্বে থাকা সকলকে ভাবতে হবে বর্তমান পরিস্থিতি নিয়ে। আগামীকাল কিংবা আগামী মাসে কি হবে সে বিষয়ে বিবেচনা না করে আগামী 100 থেকে 200 বছর পর্যন্ত ভাবার সময় এসেছে। এই অঞ্চলে যেন কেউ কূটবুদ্ধি দিয়ে যুদ্ধ বাঁধাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে দুই দেশের, কারণ সরকার আসবে যাবে, কিন্তু একবার যদি আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তাহলে ক্ষতিটা হবে ভারত, বাংলাদেশ কিংবা মিয়ানমারেরই। আর দূর থেকে সে যুদ্ধে অস্ত্র বিক্রি করে ফায়দা লুটবে আমেরিকা, চীন, রাশিয়ার মতো মোড়ল দেশগুলো। 7 সিস্টার যদি হাতছাড়া হয়ে যায়, এটা হবে আসলে ভারতের জন্য বিগ একটা লস্ট। এটা কখনো ওনারা চাইবেন না। অবশ্যই বাংলাদেশ থেকে আমরা কামনা করি না এটা, শুধু এইটুকু চাই বাংলাদেশের সাথে যেন খুবই সুন্দর একটা কোলাবোরেশন থাকে ইন্ডিয়ার, যেটার মাধ্যমে দুই দেশেই লাভবান হবে। তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার অবশ্যই ভারতের সাথে কাজ করতে আগ্রহী, যতটুক জানি আমি, যতটুক সংবাদপত্রে যেভাবে পড়েছি, এবং কি ইন্ডিয়াও বিগত কয়েকদিন আগে অ্যানাউন্স করেছেন যে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। তো এই 7 সিস্টারের সাথে ইন্ডিয়ার অনেক বিষয় রিলেটেড, যেটা আপনারা জানেন ভালোভাবে যারা একটু রিসার্চ করেন এই ব্যাপারগুলো নিয়ে। তো বাংলাদেশের সাথে ভালো সম্পর্কের বিকল্প নাই যদি এই 7 সিস্টার রক্ষা করতে হয়। তো বন্ধুরা, এই বিষয়টির ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।